আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। সবাই ভালো এবং সুস্থ আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা শিশু হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি অ্যান্ড আইসোলেশন ইউনিটের প্রধান ডক্টর রিয়াজ মোবারক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? এই তো কেমন থাকতে পারি এই সময় বলেন। যা আছি এটাই অনেক শুকুর। আলহামদুলিল্লাহ ভালো। আমরা পত্রিকাগুলোর শিরোনাম দেখে আসছি। দৈনিক ইত্তেফাক, 24 ঘন্টায় মারা গেছেন 32 জন, সংক্রমিত 3141। নব্য ছাত্রলীগ যুবলীগে তৃণমূলের অর্জন ম্লান। রাজধানীতে 45 রেড জোন যাচ্ছে লকডাউনে, প্রধানমন্ত্রীর অনুমোদন দিলেই কার্যকর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ। নাসিম ও আব্দুল্লাহ কথা বলতে গিয়ে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী, অনেক জায়গা থেকে আমাকে সংসদে আসতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন, সবার নাম প্রকাশের দাবি কুয়েতি এমপির। সিআইডিকে সাক্ষ্য দিল 11 বাংলাদেশি। এমপি পাপুলের চেক বই জব্দ। ধর্ম প্রতিমন্ত্রীকে দাফন গোপালগঞ্জে। মৃত্যুর পর জানা গেল করোনা পজিটিভ। করোনার ভয়ে মানুষকে না খাইয়ে রাখতে পারি না, সংসদে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভেজাল সুরক্ষা সামগ্রীতে সয়লাব বাজার। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও কাজ হচ্ছে না, রাষ্ট্রীয় সম্মাননায় চিরনির্দেশায়িত নাসিম। মানব জমিন, সংসদে আবেগঘন বক্তৃতা প্রধানমন্ত্রীর। ভাইরাসের ভয়ে মানুষকে তো না খাইয়ে মারতে পারি না। একজন করোনা জয়ী জাফরুল্লাহ চৌধুরী, সরকারি নির্দেশনার পরও করোনা চিকিৎসায় অনীহা। ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন। 24 ঘন্টায় 32 জনের মৃত্যু, শনাক্ত 3141। কালের কণ্ঠ, সংক্রমণের পিক যাত্রায় ধীর পথে বাংলাদেশ। শীর্ষ আক্রান্ত 40 দেশের 25টিতে পিক শেষ। শোকে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী, 2 সহযোদ্ধাকে হারানো খুবই কষ্টদায়ক। চট্টগ্রামে করোনা আক্রান্ত 5000 ছাড়ালো। আমাদের সময় ঢাকায় লাখে 60 জনের বেশি হলেই রেড জোন। হাইকোর্টের মন্তব্য, মনে হয় না দেশে মহামারী আছে। নতুন শনাক্ত 3141, মৃত্যু 32। সংসদে প্রধানমন্ত্রী, একই দিনে 2 জনের মৃত্যু কষ্টকর। যায় দিন, রেড জোনে ঢাকার 45 এলাকা। মৃত্যুর মিছিলে আরও 32 জন, শনাক্ত 3141। করোনা মোকাবিলায় আসছে নতুন কৌশল। ভাইরাসের ভয়ে মানুষকে না খাইয়ে মারতে পারি না, সংসদে প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, লকডাউন কার্যকরে বিলম্ব। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। শনাক্ত 90,000-এর কাছাকাছি। পরীক্ষা ছাড়ালো 5 লাখ। স্বাস্থ্য সেবা সচিবের স্ত্রীর করোনায় মৃত্যু। করোনার ভয়ে মানুষকে না খেয়ে মরতে দিতে পারি না, কাঁদলেন সংসদে প্রধানমন্ত্রী। সময়ের আলো, একই দিনে 2 সহযোদ্ধাকে হারানো খুবই কষ্টকর। করোনার ভয়ে মানুষকে তো না খাইয়ে মারতে পারি না, প্রধানমন্ত্রী। এখনই কাটা হচ্ছে কেন? কড়া চিঠি বিটিআরসির। মোবাইল কল চার্জ কর্তন বিতর্ক। পর্যায়ক্রমে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে। রাজধানীর 45 এলাকা করোনা রেড জোনে। ভোরের কাগজ, বিশ্বে 79 লাখ সংক্রমণ, মৃত 4,33,000। সংক্রমণের 4র্থ মৃত্যুতে নবম ভারত। ভাইরাসের ভয়ে জনগণকে না খাইয়ে মারতে পারি না। নাসিম ও আব্দুল্লাহর মৃত্যু বড়ই কষ্টকর, প্রধানমন্ত্রী। জোনভিত্তিক লকডাউন শুরু, সংক্রমণের বিস্তার ঠেকাতে শেষ অস্ত্র। ইনকিলাব, ভাইরাসের ভয়ে মানুষকে না খাইয়ে মারতে পারি না, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকা ভিত্তিক রেড জোন কার্যকর কাল থেকে, লকডাউনে কঠোরতা। বাজেট পাশের আগে কেন কাটা হচ্ছে? 4 মোবাইল অপারেটরকে বিটিআরসির চিঠি। সংগ্রাম, স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস গণপরিবহন। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন। করোনার ভয়ে তো মানুষকে না খাইয়ে মারতে পারি না, প্রধানমন্ত্রী। দেশে করোনায় মৃত্যুর মিছিলে আরও 32 জন, মোট 1171। করতোয়া, করোনা রোধে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা ও চট্টগ্রামের রেড জোন চিহ্নিত, আসছে ছুটির প্রজ্ঞাপন। কাল থেকে নতুন নির্দেশনা। আক্রান্ত ছড়ালো 87,000, মৃত্যু বেড়ে 1171। দ্য ডেইলি সান, misuse of bond facilities, ready-made garments owners involved in money laundering, working to save economy. Prime Minister Nasim laid down to rest. Human traffickers in unpunished. Human traffickers go unpunished. The Business Standard,
ব্যাংক লসেস টিকে 25,600 crore ইন ডিপোজিট ইন 3 months। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। আপনি তো সবই জানেন, যে শিরোনামগুলো পড়লাম তাও জানা, সবারই জানা। কোন জায়গা থেকে শুরু করবো আমরা? আমার মনে হয় যে আমরা লকডাউন থেকে শুরু করতে পারি, নতুন করে যে আপনার জোনগুলি যেগুলি হচ্ছে আর কি 45টি জোন হবে 45টি ঢাকায়, জোন হচ্ছে উত্তর এবং ঢাকায়। দক্ষিণ সিটি কর্পোরেশনে। ঢাকা অ্যাকচুয়ালি আমাদের তো ঢাকায় আমরা যারা বসবাস করছি, লোক সংখ্যাও যেমন ঢাকায় অনেক বেশি, আমাদের সংক্রমণও অনেক বেশি। এবং এই যে জোন যেটা নর্থ এবং সাউথ বোধহয় উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে রেড জোন 17টা এবং 28টা করা হচ্ছে, 45টা মোট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন, আমি মনে করবো যে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, যে এটা করে যদি ঢাকাতে আমাদের সংক্রমণ কমানো যায়, এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু করা হয়েছে, পকেটে পকেটে এক এক জায়গায় করা হয়েছে রেড জোন। এটা আমি বলবো যে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, খুব ভালো উদ্যোগ সরকারের, এবং এতে করে বেশ কিছু কমবে। আর এটা যদিও মানুষ কিভাবে এটা নেয় সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে মানুষ কতখানি কার্যকরী করতে এই প্রক্রিয়া মানুষ গ্রহণ করছে কিভাবে, বা একটা মানুষ কিন্তু একটা অভ্যস্ততায় চলে এসেছিল যখন লকডাউন বন্ধ করে দিয়েছিলাম। এখন অনেক মানুষ কাজ করছে, যারা ডে লেবারার তারাও কাজ করছে, তারা কতখানি কোঅপারেট করতে পারে এই সরকারকে এবং আমাদের এই প্রক্রিয়াকে বা পলিসিকে, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনার কি মনে হয়, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আমরা শুধুমাত্র একটা জিনিস মানুষের উপর চাপিয়ে দিলাম, তারপর সেটা আমি না বুঝতে পারলাম না সেটার মর্ম, এবং সেটা পালন করলাম না, সেটা কিন্তু ঠিক হবে না। আমাদের কিন্তু এটাকে পালন করতে হবে এবং আমাদের কোঅপারেট করতে হবে। ইটস ইম্পর্টেন্ট। আমরা যে সাধারণ ছুটির মধ্যে লকডাউনের মতো মানিনি, না মানার খেসারত কিন্তু আমরা এখন দিচ্ছি। হ্যাঁ, মানে ঈদের ছুটি, ব্যাপারটা আমি বলবো যে ওই যে আপনি আগেও আমরা আলাপ করেছি যে সমন্বয়হীনতা আর কি। তা আমার মনে হয় যে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটরস যারা ছিল, বা মিডিয়া যারা ছিল, বা যারা কি বলে যে সাধারণ জনগণ, তাদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয়হীনতা কিন্তু উভয় দিক থেকে হয়েছে। এবং জিনিসটা যদি টপ ডাউন একটা অ্যাপ্রোচ হয়, তাহলে কিন্তু সমন্বয়হীনতার সম্ভাবনা বেশি থাকে। এখানে কিন্তু মানুষকেও বুঝতে হবে যে আমরা যেটা বলি স্টেক হোল্ডার ইংরেজিতে, যে আমরা এটার অংশীদার। এই যে জিনিসটা করা হচ্ছে, যে কাজটা করা হচ্ছে, বা যে প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেটা কিন্তু আমাদের জন্য, সবার জন্যে। এটা কিন্তু একমাত্র সরকারি কোনো পলিসি মেকারসদের জন্য না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে বোধগম্য করে উপস্থাপন করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে সাধারণ মানুষ সব খুব অনেক বোদ্ধা, সেটা বললে হবে না। ভাবে মনে হয়, হ্যাঁ, ভাবে মনে হয়, কিন্তু আপনার এটা তাদেরকে বোঝাতে হবে যে তাদের বোধগম্যতা যাতে এই লেভেলে আসে, যে আমরা কেন করতে যাচ্ছি, আপনার ভালোর জন্য, স্বল্পক্ষণিক বা স্বল্প সময়ের জন্য আমরা কিছুটা কষ্ট ভোগ করে যদি আমরা একটা বড় একটা ভালো কিছু অর্জন করতে পারি, সেটা আমাদের জন্য ভালো। আজকেও জাতীয় সংসদের শোক প্রস্তাবের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করোনা রোধে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খুব সাহসের সাথেই সংসদে যোগদান করেছেন, কারণ তার দুইজন সহযোদ্ধা এবং খুব ইম্পর্টেন্ট প্রাক্তন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তারপর বর্তমান প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, এবং যেই প্রতিমন্ত্রী মারা গেলেন তিনি টুঙ্গিপাড়া কোটালীপাড়া সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রীর সংসদীয় দায়িত্ব তিনি পালন করতেন। এবং এই দুইজন এবং তাদের করোনা পজিটিভ হয়ে পরে দেখা গেল আর কি। হ্যাঁ, এবং এই একটা পুরো ব্যথা নিয়ে বা
এই যে একটা শোক, রিস্ক, কষ্ট। শোক নিয়ে যে প্রধানমন্ত্রী যে সংসদে গিয়ে উপস্থাপন করলেন যে আমাদের কি বলে যে সাধারণ মানুষের জন্যে তাদেরকে যাতে ভুখা রাখতে না হয়, তারা যাতে খেতে পায় ভালো মতো, তার জন্য কিন্তু লকডাউনটা ওপেন করা হয়েছিল। এবং সে কিন্তু ভয় পাননি যে এই তারও কিন্তু সংক্রমণ, তারও কিন্তু বয়স কিন্তু খুব যে কম সেটা না। না, মোহাম্মদ নাসিম আর তিনি একদিনের ছোট বড়, একদিন 72 ছোট বছর হ্যাঁ। বয়স। কিন্তু সে কিন্তু খুব সাহসের সাথেই সবসময় এটা আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা, তারপর যে কোনো রকম সংগ্রামের একটা চেতনা তার মধ্যে আছে, এবং যে কারণে সে এই করোনাকেও কিন্তু সে মোটামুটি ভাবে মুখোমুখি হওয়ার জন্যই কিন্তু ইকোনমিক্যালি বলেন এবং যেভাবেই বলেন সে কিন্তু সংসদে গিয়েছেন, এবং তার সংসদের যোগদান কিন্তু সংসদে একটা নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এবং আমার মনে হয় সারা মানুষের মধ্যে কিন্তু তার সম্পর্কে আরো বেশি একটা দৃঢ় ভালো ধারণা তৈরি হয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে এটা একটা সাহসী পদক্ষেপ, যেটা অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের দেশটি ছোট কিন্তু মানুষের সংখ্যায় কিন্তু আমরা একটা বিশাল বড় দেশ। এই বিশাল বড় দেশের একজন প্রধানমন্ত্রী একজন বিশাল গণপ্রতিনিধিত্ব করছেন যিনি, তিনি যেভাবে যে কথাগুলি বলেছেন তা সত্যি প্রশংসনীয়। এই কথাগুলো সব মানা দরকার মানুষের। হ্যাঁ, আমার মানা দরকার। আচ্ছা, করোনা পরিস্থিতিতে আমরা 87,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে এই পর্যন্ত। 1171 জন মানুষকে আমরা হারিয়েছি এবং প্রতিনিয়ত হারাচ্ছি। এখন আমরা কথা বলছি, এখনো হয়তো কেউ চলে যাচ্ছেন। কিন্তু এই সংক্রমণের হার আর কতদিন অব্যাহত থাকবে? এখন আমরা প্রায় 3,000-এর উপরে, এর আগে 2,000-এর উপরে পাচ্ছিলাম, এবং 2,000 থেকে যখন আক্রান্ত শনাক্ত হলেন তাদের মধ্যে থেকে যারা 10 দিন, 11 দিন, 12 দিনের মধ্যে যারা সার্ভাইভ করেছেন এর মধ্যে যারা মারাও যাচ্ছেন 30-31 জন, 40 জন, 46 জন পর্যন্ত মারা যাচ্ছেন। মনে হয় যে আমার তো পরিসংখ্যানবিদ না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শতকরা 2.5 বা 2% মানুষকে আমরা হারাচ্ছি। সেই বিবেচনায় যে যদি 3,000, 3,500-এর মতো আক্রান্ত শনাক্ত হয়, তাহলে তাদের রোটেশনটা যখন আসবে তখন হয়তো আমরা 60-70 এরকম মৃত্যুর খবর পেতে যাচ্ছি, বা যেটা আমাদের জন্য কাম্য না। আচ্ছা, এখানে একটা জিনিস হলো যে আমরা প্রতিনিয়তই দেখছি যে আমরা কিন্তু যে আগে যেরকম ভাবে আমরা টেস্ট করতাম তার চেয়ে অনেক সংখ্যায় কিন্তু টেস্ট বাড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু আগে ইনাফ টেস্ট করতাম না, এখন কিন্তু আরো বেশি, ক্রমাগত যত দিন যাচ্ছে আপনি প্রতিদিনই দেখবেন যে টেস্টের সংখ্যা বাড়ছে, এবং এই জন্য টেস্ট পজিটিভের সংখ্যাও বাড়ছে। আর আরেকটা জিনিস হলো যে ভাইরাস আগে যেভাবে আমাদের আক্রমণ করেছে, আমরা এখনো ভাইরাস সম্পর্কে কিছুই জানি না ভালো মতো। সারা বিশ্বই জানে না, বৈজ্ঞানিকরাও জানে না। একটা বছর বা একটা এপিসোড না গেলে কিন্তু আমরা সেটা জানবো না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইরাসটা এমনও হতে পারে যে আগামীতে আরো দুর্বল হতে পারে। এবং তখন হয়তো এই যে মারাত্মক, যেগুলি আমাদের জীবন নিয়ে টান দিচ্ছে, ভেন্টিলেটরে নিয়ে যাচ্ছে, ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে যাচ্ছে, এই ধরনের সংখ্যা হয়তো আমাদের কমও হতে পারে। কিন্তু আপনি যদি এইভাবে যদি আপনি এক্সপোনেনশিয়ালি যদি আপনি বিচার করেন স্ট্যাটিস্টিক্যালি, তাহলে যে হারে ধরেন আগে 2,000 ছিল, তার জন্য আমরা এখন 30 থেকে 45 জন প্রতিদিন মারা যাচ্ছে, আজকে 32, গতদিন বোধহয় 46, হ্যাঁ এরকম। তো এইটা যদি এই হিসাব করেন তাহলে তো আমাদের 100-র কাছাকাছি ছুঁই করবে আগামী কিছু দিনের মধ্যে আর কি। কারণ যদি 3,000 থেকে 4,000 হয়, 4,000 থেকে 5,000 হয়, তাই হবে। কিন্তু আমি মনে করি যে এই নর্মটা ফলো নাও করতে পারে, সেটাই চাই। হ্যাঁ, আমরা চাই সেটা। আমি সবসময় কিন্তু পজিটিভ চিন্তা করি। আমি চিন্তা করি যে ভালো যদি চিন্তা আমি আগামীর করি তাহলে ভালো কিছু হবে আমাদের। এবং এই ভাইরাসটা আগে যেভাবে মারাত্মক ছিল সেটা নাও হতে পারে আগামীতে। যত অনেক বেশি সংক্রমণ হয়ে গেলে, অনেক বেশি লোকের মধ্যে যদি এটা সংক্রমিত হয়, তখন এটা দুর্বল হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি আমরা এখানে পাই কিনা সেটা সন্দেহ। হার্ড
ইমিউনিটি পেতে হলে এবং এই ভাইরাসটা কতখানি করে হার্ড ইমিউনিটি সেটা খুবই ডিফিকাল্ট বলা, কারণ আমাদের কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী জি। এবং তার মধ্যে হার্ড ইমিউনিটি করতে গেলে কিন্তু একটা বিশাল অংশের এই জনগোষ্ঠীর বিশাল অংশকে কিন্তু ইনফেক্টেড হতে হবে, তারপর হার্ড ইমিউনিটি, অথবা আমাদের ভ্যাকসিনেটেড হতে হবে একটা বিশাল জনগোষ্ঠীকে, এবং সেটা হতে হতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ এখন ঢাকা সারা ঢাকা শহরই একটা বিশাল দেশের সমান কিন্তু আপনার লোক সংখ্যা আছে, অনেক দেশের চেয়ে বেশি। অনেক দেশের চেয়ে বেশি। তো এখানে হার্ড ইমিউনিটি করতে গেলে অ্যাবাউট 60-70% লোক ইনফেক্টেড হতে হবে, এবং সেটা আমরা কবে পৌঁছবো সেটা আমরা বলতে পারছি না। তবে আমি যেটা মনে করি সেটা হলো হয়তো ইনফেকশন আরো অনেক বেশি বাড়বে, কিন্তু যে মারাত্মক ইনফেকশন যেটা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে আইসিইউর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, সেটা হয়তো বা কমবে আগামীতে। সেটার সংখ্যা তো একটা পার্সেন্টেজ তো যেতে হয়। হ্যাঁ, সেটা 100 মানুষ যদি আক্রান্ত শনাক্ত হয়, এর মধ্যে 80% আমরা ধরে নেই যারা এমনি এমনি সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে। 20%-এর হয়তো চিকিৎসা লাগে। চিকিৎসার মধ্যে ওই 20%-এর মধ্যে হয়তো 1-2%-কে আইসোলেশনে যেতে হয়, মানে খারাপ হচ্ছে। না, অবস্থা। মানে আমি সংখ্যার কথাটা বলছি, যে সংখ্যা যত সংক্রমণের সংখ্যা বাড়ছে দিনকে দিন, তত বেশি হয়তো মারাত্মক অসুস্থ হবে এটা আমরা আশা করি, বা মৃত্যু হবে আমরা আশা করি, সেটা নাও হতে পারে আর কি। হয়তো আমাদের মৃত্যুর সংখ্যা স্ট্যাটিকই থাকতে পারে, এই ধরনেরই হতে পারে, বা এর চেয়ে কমেও যেতে পারে, সেটাও আশা করতে পারি আমরা। এখন পর্যন্ত যেই সংক্রমিত মানুষ যারা চিকিৎসা নিচ্ছেন, আমাদের ঢাকা শহরের হাসপাতালগুলো বা ঢাকা জেলা শহর বা উপজেলা শহরের যে হাসপাতালগুলো, এতে কি আসলে ধারণ ক্ষমতা আছে? আর আসলে আপনি দেখেন যে সারা পৃথিবীতে, আমি আজকে আমাদের টরন্টোতে একজন নার্সের সাথে কথা বলেছি, একজন খুব শিক্ষিত নার্স, আমাদের বাঙালি নার্স। তারাও বলছে যে আমরা এখানেও কিন্তু যারা কোভিড আক্রান্ত তাদের সবাইকে কিন্তু হসপিটালাইজ করছি না, হসপিটালে ভর্তি করছি না। আমরা কিন্তু 90% লোকজনকে বাসায় চিকিৎসা নিতে বলছি, বাসায় থাকতে বলছি। তো তেমনি আমাদের ধারণ ক্ষমতার প্রশ্নটা আসবে যখন সবাই মিলে যদি আমরা হাসপাতালে যাই। আমরা যদি এখন উপজেলাগুলি বা গ্রামগুলিতে আমরা যদি সবাই মিলে উপজেলার যে হাসপাতালগুলো আছে সেখানে যদি কোভিড আক্রান্ত, আমি জাস্ট পজিটিভ বলি যে আমি হাসপাতাল আমার যেতে হবে বা থাকতে হবে, সেটা করলে চলবে না। আমাদের বাসায় থাকতে হবে বেশিরভাগ লোকের, খুব স্বল্প সংখ্যক লোকেরই হাসপাতালে যেতে হবে যাদেরকে আমরা মনে করব যে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন, এবং যাদের অবস্থা আরো বেশি খারাপ হবে তাদের যাতে আমরা ট্রান্সপোর্ট করে আরো স্পেশালাইজ কেয়ারে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা শেষ করে ফেলেছি। রিয়াজ মোবারক, আপনাকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, নিজ দায়িত্বে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে শুভেচ্ছা।